তিশার কর্ণে পৌঁছালো না সায়নের কণ্ঠে তোলা প্রশ্ন। মেয়েটা অন্যরকম এক অনুভূতিতে আবেশিত হয়ে পড়েছে এই মুহূর্তে। হৃদযন্ত্রটা কেঁপে যাচ্ছে ভয়ঙ্কর গতিতে। সায়ান আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। এই মুহূর্তে দুজনের অবস্থান একে অপরের খুব নিকটে। সায়ানের উত্তপ্ত উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে তিশার চোখে মুখে। তিশা ঢোক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি করছেন? কি দূরে সরুন, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। সায়ান সরল না। হুট করেই দৃষ্টি পরিবর্তন হলো তার। তিশার নরম কোমল ওষ্ঠ জোড়ার পানে দৃষ্টি পড়ল তার। কেমন তীর কেঁপে যাচ্ছে মেয়েটার ওষ্ঠ। সায়ানের দৃষ্টি নিঃশব্দ হলো। হৃদয়ে নিষিদ্ধ কিছু চাওয়া জেগে উঠল তরতরিয়ে। সায়ান যেন নিজের হুঁশ খেয়াল হারালো। মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে যেতে শুরু করলো তিশার ওষ্ঠের পানে। আর একটু সময়ের মধ্যেই হয়তো দুই নরনারীর ওষ্ঠের মিলন ঘটবে। হয়তো এই আধার রাতে সোডিয়ামের টিমটিমে আলোয় এই খোলা আকাশের নিচে এক প্রেমিক যুগলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। তবে সেই ভালোবাসা প্রকাশের আগেই সেখানে বাধা হয়ে চলে এলো কেউ একজন। সামিরা সিঁড়ি থেকে উঠতে উঠতে বেশ বিরক্তি নিয়ে বলল, ভাইয়া, তুই আমাকে মিথ্যে বলি কেন? মা তো আমাকে ডাকেনি। সামিরার কণ্ঠ শ্রবণে হক চকিয়ে উঠল তিশা এবং সায়ান দুজনে। তিশা কিছুটা ভীত হয়েই সায়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ঝড়ের গতিতে দৌড়ে ছাদের দরজা খুলে নেমে গেল নিচের দিকে। সায়ানের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েটা আসার আর সময় পেল না। তিশাকে এভাবে ছুটে যেতে অবাক হলো সামিরা। ব্যস্ত পায়ে উঠল ছাদে। সায়ানের পানে তাকিয়ে ভ্রুকুচকে বলল, ভাইয়া, তিশার কি হলো? ওই এভাবে দৌড়ে চলে গেল কেন? সায়ান কপাল কুচকালো, কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, তুই গিয়ে জিজ্ঞেস কর, আমি কি জানি। কথাটা কোনো মতে শেষ করে ছাদ থেকে হন হন করে নেমে গেল নিচের দিকে। এই দুইজনের কীর্তিকলাপ সামিরা যেন ব্যাকুলে বনে গেল। ছাদে দাঁড়িয়ে ফ্যাল করে ছুঁয়ে রইল তার ভাই এবং তিশার পানে তাকিয়ে। তিশা এক ছুটে গিয়ে ঢুকলো নিজের কক্ষে। এক মুহূর্তের জন্য দাঁড়ালো না কোথাও। কক্ষে ঢুকেই ঠাস করে আটকে দিল দরজাটা। সেই দরজায় পিঠ থেকেই অস্থির ভঙ্গিতে দাঁড়ালো সে। বুকটা কেমন অদ্ভুত গতিতে কেঁপে যাচ্ছে। সায়ান তখন তার সাথে কী করতে যাচ্ছিল? এত কাছে কেন এলো? কেমন অদ্ভুত নেশালো দৃষ্টি ছিল সায়ানের চোখে। আনমনেই নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার। তবে কি ছেলেটা তার ওষ্ঠে চুমু খাওয়ার চেষ্টা করছিল? কথাটা হৃদয়ে হানা দিতেই আঁতকে উঠল তিশা। সায়ান তার ওষ্ঠে চুমু কেন খাবে? সায়ান কি তাকে ভালোবাসে? ভালোবাসা শব্দটা মাথায় আসতেই কেমন এক অদ্ভুত অনুভূতি হলো তিশার হৃদয়ে। কিন্তু সায়ান যে তাকে ভালোবাসে এই কথাটা কেন যেন বিশ্বাস হলো না। ছেলেটার ব্যবহারে অনেক কিছু প্রকাশ পেলেও একটা কিন্তু থেকেই যায়। তিশার সাথে সায়ানের দেখা হয়েছে মাত্র কিছুদিন আগে। এর মধ্যে কি এত ভালোবাসা হয়ে যেতে পারে? ওই নাটক, সিনেমা কিংবা উপন্যাসের পাতায় অল্প সময়ে অধিক ভালোবাসার সৃষ্টির বিষয়টি ব্যক্ত করে, তবে বাস্তব জীবনে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত জানা নেই তিশার। তবে সায়ানের ব্যবহারগুলো সত্যি ভাবনার বিষয়। তপ্ত নিঃশ্বাস ফেলল তিশা। দরজা থেকে সরে দাঁড়ালো মেয়েটা। পা বাড়ালো ওয়াশরুমের দিকে। চোখে মুখে একটু পানি দিয়ে ফ্রেশ হওয়া জরুরি, নয়তো মাথার মধ্যে সায়ানের চিন্তায় দিশেহারা করে তুলেছে তাকে। ওয়াশরুমে ঢুকে দুই হাত বাড়িয়ে চোখে মুখে পানি দিতে গিয়েই হঠাৎ তিশার চোখ গেল নিজের ডান হাতের পানে। ডান হাতের তালুতে কলমের কালো কালি দ্বারা লেখা কিছু একটা। তিশা ভ্রু কুচকাল। হাত তুলে চোখের সম্মুখে ধরতেই চমকালো সে। হাতের তালুতে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, পরবর্তীতে যেন আমি ব্যতীত আর কোনো ছেলের সাথে কথা বলতে দেখি না। হেসে হেসে কথা তো দূরের থাক, তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। তিশার চোখ বড় বড় হলো। এই লেখা যে সায়ন লিখেছে তাতে ভুল নেই কোনো, কিন্তু লিখলো কখন? তিশা দেখলোও না, টেরও পেল না। এটা কিভাবে সম্ভব? নাকি সায়নের ব্যবহার অতিরিক্ত বিষয়ে সে নিজের শারীরিক অনুভূতি হারিয়েছে?
তিশার নিজের উপর নিজের বেশ সন্দেহ হলো। এক হাতের আঙুল দ্বারা সে চিমটি কাটলো অন্য হাতে, সাথে সাথে কণ্ঠ থেকে আ ধ্বনি বেরিয়ে এলো, অর্থাৎ সে ব্যথা পেয়েছে, তার অনুভূতিও ঠিক আছে। তাহলে কেন সে সায়ান যে তার হাতে এতগুলো অক্ষর লিখে দিল তা টের পেল না? সকাল গড়িয়ে দুপুরে দেখা মিলেছে, চারিদিকে সূর্যের উত্তপ্ত রৌদ্র। এই রোদের মধ্যেই তিশাদের কলেজের সম্মুখে দাঁড়িয়ে আছে সায়ান। আজ একটু তাড়াতাড়ি এসেছে, কিন্তু এই কি, তিশা আজও একটা ছেলের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসছে। সায়ানের চোয়াল শক্ত, চোখ দুটো ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তেই। মেয়েটাকে গতকাল কত করে বারণ করলো অন্য ছেলেদের সাথে কথা বলতে না করে, তারপরও মেয়েটা সেই অন্য ছেলেদের সাথে কথা বলছে। তবে কি দিশা তাকে পাত্তা দিচ্ছে না, তাকে উপেক্ষা করছে? ক্রোধের সাথে সাথে ভয়ও হলো সায়ানের, দিশাকে হারানোর ভয়। মেয়েটা যদি তাকে উপেক্ষা করে অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে, তখন তার কি হবে? কিছুটা সময়ের ব্যবধানেই দিশাদের নিয়ে বাড়িতে পৌঁছালো সায়ান। আজ আর রাতের অপেক্ষা করলো না সে। সামেরাকে গাড়ি থেকে নামতে দেখেই একটু চাপা কণ্ঠে দিশাকে বলল, 5 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে সায়ান চলে গেল বাড়ির ভেতরে। দিশা অবাক হলো কিছুটা, এই সময়ে আবার সায়ানটাকে কি বলবে যার জন্য এত জরুরি ভিত্তিতে ছাদে ডেকে গেল। দিশা ওই স্থানেই দাঁড়িয়ে রইল, মনে মনে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে। তার কি এখন ছাদে যাওয়া উচিত নাকি উচিত নয়? যদি কালকের মতন আবারও কিছু করার চেষ্টা করে তখন? বেশ কিছুক্ষণ নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে সিদ্ধান্ত নিল সে ছাদে যাবে। অন্তত সায়ান এখন কি বলতে চায় তা শুনতে যাবে। তাছাড়া দিনের আলোয় তার ওপর তাদের ছাদের আশেপাশে আরও ছাদ রয়েছে, সেই সব ছাদে দিনের বেলায় অহরহ মানুষের দেখা পাওয়া যায়। জনসম্মুখে নিশ্চয়ই সায়ান তার সাথে অসভ্যতামর মতো চেষ্টা করবে না। তিশা আর ভাবল না, বেশ নিশ্চিন্ত ভঙ্গিতেই উঠে এলো ছাদে। তবে তার এই নিশ্চিন্ত ভঙ্গি টিকল না বেশিক্ষণ। ছাদের দরজা গুলিয়ে ঢুকতেই সায়ন খপ করে এসে ধরল দিশার এক হাত, টেনে নিয়ে গেল ছাদে অবস্থিত চিলেকোঠার ঘরের ভিতরে। ঝড়ের গতিতে মেয়েটাকে চেপে ধরল দেয়ালের সাথে, হিসিয়ে বলল, তোমাকে না কাল বলেছি কোনো ছেলেদের সাথে কথা বলবে না, তারপরও আমার কথা উপেক্ষা করে অন্য ছেলেদের সাথে কথা বলার সাহস কি করে হলো তোমার? দিশার হাতটা বেশ শক্ত করে ধরেছে সায়ান। ব্যথা পেল মেয়েটা, ব্যথায় চোখ মুখ খিচে বলল, কার সাথে কথা বলেছি আমি? কোন ছেলে? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। সায়ানের কণ্ঠ কিছুটা নরম হলো, শীতল কণ্ঠে বলল, তোমার তো তবুও ব্যথা লাগছে হাতে, আর আমার যে হৃদয়ে ব্যথা লাগছে তার কি হবে? থামলো সায়ান। দিশা ব্যথা বলে অবাক দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। তবে কি তার ধারণাটাই ঠিক? সায়ান ভালোবাসে তাকে, তাই অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে রেগে যায়? দিশার ভাবনার মধ্যেই সায়ান মুখ খুলল আবারও, দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, ছেলেটা কে? দিশা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কোন ছেলেটা? যার সাথে হেসে হেসে কথা বলতে বলতে কলেজ থেকে বেরিয়ে আসছিলে, ওই ছেলেটা কে? দিশার মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো, মনে করার চেষ্টা করলো সে কার সাথে কথা বলতে বলতে বেরিয়ে এসেছিল। কিঞ্চিত সময় নিয়ে দিশা মনে করলো, কপাল টান করে জবাব দিল, উনি তো আমাদের প্রফেসর ছিলেন। দিশার কণ্ঠে প্রফেসর শুনে সায়ান একটু নরম হলো, তবে কণ্ঠে রূঢ় ভাব করেই রাখলো এখনো। গভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রফেসরের সাথে এত হেসে হেসে কথা কিসের? দিশা এবার একটু রেগে গেল। সে কার সাথে কখন কিভাবে কথা বলবে তা কি সায়ানের কাছে জিজ্ঞেস করে করতে হবে নাকি? সায়ান কে হয় তার? হতে পারে সায়ান তাকে ভালোবাসে, তার হৃদয়েও ছেলেটার জন্য কিছুটা দুর্বলতা আছে, কিন্তু দুজনকে এখনও নিজেদের মনের কথা জানায়নি, প্রেম ভালোবাসাময় কোনো সম্পর্কতেও জড়ায়নি, এর মধ্যে অধিকার ফলানো শুরু করেছে। দিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সায়ানের পানে, রুক্ষ কণ্ঠে বলল, স্যার বলছিলেন তার বিয়ের জন্য আমাদের একটা মেয়ে খুঁজে দিতে। আর তাছাড়া আমি বুঝি না আপনার আমাকে নিয়ে এত সমস্যা কোথায়। আমি শুধুমাত্র আপনাদের বাসার একজন ভাড়াটিয়া। আমার 18 বছর বয়স হয়েছে, আমার নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমি যার সাথে ইচ্ছে কথা বলবো, যার সাথে ইচ্ছে ঘুরবো, যার সাথে ইচ্ছে হাসবো, প্রয়োজনে অন্য কারোর সাথে প্রেম করবো, তাতে আপনার কি? সায়ান ফুঁসে উঠল, ক্রোধে রিড়ি করে উঠল তার শরীরখানা, মুখশ্রীও কেমন লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়েটা শুধুমাত্র তাকে বাড়িওয়ালা মনে করে, আবার বলছে অন্য কারোর সাথে প্রেম করবে।
সায়ান এবার আর নিজের ক্রোধ সামলে রাখতে পারল না, ছেড়ে দিল তিশার হাত। প্রচণ্ড শক্তি নিয়ে ঘুষি মারল ইট সিমেন্ট দ্বারা নির্মিত দেয়ালে। মুহূর্তেই থেতলে গেল সায়ানের শক্তপোক্ত হাতটা। রক্ত ঝরতে শুরু করলো হাতের ফাটা স্থান থেকে। তিশা কেঁপে উঠল, অস্থির হলো তার হৃদয়। তার কথাতে রেগে গিয়ে সায়ান এত বড় একটা কাণ্ড ঘটালো। কেন সে বলতে গেল এসব? কি দরকার ছিল? মনে মনে অপরাধ বোধ জন্ম নিল মেয়েটার। সায়ানের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, আপনার হাত থেকে তো রক্ত ঝরছে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, রুক্ষ কণ্ঠে বলল, ঝরতে দাও। তিশা এভাবে সায়ানের তাজা রক্ত ঝরতে দিতে চাইল না। ওনার এক কোণা ছিঁড়ে হাতে পেঁচিয়ে দিতে চাইল সায়ানের, কিন্তু পারল না। ছেলেটা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল, কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, প্রয়োজন নেই। এইটুকু বলেই আর দাঁড়ালো না সায়ান। ভীষণ ক্রোধ নিয়ে ছাদ থেকে নেমে গেল সে। সময় গড়ালো, মাঝখানে কেটে গেল একটা গোটা দিন, অথচ সায়ান লাপাত্তা। গতকাল থেকে একটা বারের জন্য সে সম্মুখে পড়েনি তিশার। প্রতিদিন অন্তত কলেজে দিয়ে আসা এবং নিয়ে আসার সময় দেখা হতো, আজ আর তাও হলো না। সায়ানকে তাদের কলেজে দিয়ে আসা বা নিয়ে আসা কোনো ক্ষেত্রেই দেখা গেল না। তিশার হৃদয়ে অপরাধ বোধ জাগলো। কাল হয়তো একটু বেশিই বলে ফেলেছে সে। যদিও এইটুকু কথায় এতটা ক্রোধ কাম্য নয়, তবে ছেলেটার ক্রোধ নিতান্তই অধিক। তিশা আগেই সামিরা এবং তার মায়ের থেকে শুনেছে সায়ানের ক্রোধ সম্পর্কে, তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ তার সত্যতা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তিশা একবার ভাবলো, সায়ান রাগলে রাগুক, তাতে তার কি? সে তো অন্যায় কিছু বলেনি। সায়ান ইদানিং একটু বেশি অনধিকার চর্চা করছিল তার জীবনে, কিন্তু মেয়েটার মস্তিষ্কে ধারণ করা কথাগুলো হৃদয় মানতে চাইল না। হৃদয়টা যে বড্ড দুর্বল হয়ে পড়েছে সায়ানের প্রতি। এই একটা দিন না দেখা হওয়াতেই কেমন অস্থিরতা অনুভব করছে তিশা। মনটা আনচান আনচান করছে। সূর্যের তাপ কমে এসেছে, নিজের উজ্জ্বলতা কমিয়ে দিয়ে আকাশের এক কোণে ঢলে পড়েছে সে। জানান দিচ্ছে বিকালে। তিশা এতক্ষণ ঘরের মধ্যেই ছিল, কিন্তু এখন আর সেথায় মন টিকছে না। একটা বার সায়ানের মুখশ্রী দর্শনের তাগিদে মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। যদিও এই মুহূর্তে সায়ান অফিসে থাকে, বাসায় থাকার তেমন কোনো সুযোগ নেই জানি তিশা, কিন্তু মন যে মানছে না। মনটা বারবার বলছে সে ছাদে থাকলেও থাকতে পারে। তিশা নিজের মনের কথাই শুনল। বিছানা ফেলে রাখা ওড়নাটা আটসাট বেঁধে শরীরে জড়িয়ে ছুটল ছাদের পানে। যদি কোনোভাবে সায়ানের সাথে দেখা হয়ে যায়। মিনিট 5 মধ্যেই ছাদে পৌঁছালো তিশা। ছাদের দরজা গলিয়ে ভেতরে পা রাখলো সে। এদিক ওদিক তাকিয়ে খুঁজলো সায়ানকে, কিন্তু কোথাও যে সে নেই। হতাশ হলো তিশা। কিছুটা মন খারাপ নিয়ে ছাদের পেছনের দিকে যেতেই চমকে উঠল। এ তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। ছাদে খুঁজতে এসেছিল সায়ানকে, অথচ পেয়ে গেল সামিরাকে, তাও আবার পাশের ছাদের এক যুবকের সাথে খোশ গল্পে মেতে থাকা অবস্থায়। তিশা নিজেকে দুজনের থেকে একটু আড়াল করে দাঁড়ালো, অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকালো সামিরা এবং ছেলেটার পানে। দুজনের চোখ মুখে লক্ষণ ভালো ঠেকছে না তেমন। এদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে নাকি? তিশা খান খাড়া করলো। তার কর্ণে ভেসে এলো সামিরার লাজুক কণ্ঠস্বর। মেয়েটা লাজুক স্বরে বলল, তুমিও না? না, এ তো কোনো সাধারণ বন্ধু বান্ধবীর মধ্যে কথোপকথন হতে পারে না। নিশ্চয়ই তাকে না জানিয়ে এই দুজন ভেতরে ভেতরে কিছু চালাচ্ছে। তিশার হৃদয় ভারী হলো। সামিরা তাকে কিছু না জানিয়ে কিভাবে পারলো? দুজন এক প্রকার সব সময় একত্রে থাকে, খায়, এমনকি মাঝে মাঝে ঘুমায়ও একসাথে। অথচ সামিরা প্রেম করছে, এত বড় একটা সত্যি গোপন করলো। দাঁতে দাঁত চাপলো তিশা। না, এই মেয়েকে সে ছাড়বে না, তাকে না জানিয়ে প্রেম, তাই না? তিশা আড়াল থেকে বেরিয়ে এলো, গলার স্বর কিছুটা বাড়িয়ে ডাকলো, সামিরা। আকস্মিক কারো কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে চমকে উঠল সামিরা এবং উপাসের ছাদের ছেলেটা। সামিরা তড়িৎ গতিতে তাকালো পেছনে ফিরে। তিশাকে দেখে চোখ মুখে স্পষ্টভাবে ফুটে উঠল অপ্রস্তুত ভাব। তিশা সামিরার অপ্রস্তুত ভাবকে আরেকটু বাড়িয়ে দিতে তার পানে এগিয়ে এলো। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, ছাদে একা একা কি রে সামিরা? সামিরা আমতা আমতা শুরু করলো। ঢোক গিলে জবাব দিল, কই কিছু না তো। তিশা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। নাক দিয়ে কিছু শুকে নেওয়ার ভঙ্গিমা করে বলল,
কেমন যেন রহস্য রহস্য একটা গন্ধ পাচ্ছি। থামলো দিশা। পরক্ষণেই পাশ ফিরে তাকালো পাশের ছাদের ছেলেটার পানে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো, কি ভাইয়া, কি চলছিল এখানে? ছেলেটা ভড়কে গেল দিশার কথায়। জোরপূর্বক হেসে বলল, কই কিছু না তো, এমনি একটু পরিচিত হলাম আর কি। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা উত্তম, তাই একটু কথা বলছিলাম। দিশা চোখ ছোট ছোট করে তাকালো ছেলেটার পানে। এক ভ্রু নাচিয়ে শুধালো, শুধু কি প্রতিবেশী নাকি অন্য কিছু? কথাটা বলেই পাশ ফিরে তাকালো মেয়েটা। সামিরাকে কিছু বলবে তার আগে মেয়েটা উধাও, অর্থাৎ দিশা এবং পাশের ছাদের ছেলেটার কথোপকথনের সুযোগ নিয়ে কেটে পড়েছে মেয়েটা। দিশা দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, চুন্নিটা পালিয়েছে। যাক, সামিরা পালিয়েছে তো পালিয়েছে, এই ছেলেটাকে ধরা যাক। একটাকে চেপে ধরলে এটার পেট থেকেও অনেক কিছু বের করা যাবে। দিশা মস্তিষ্কে বেশ কিছু ছক কষে পাশের ছাদে তাকালো। এই কি, সেখানেও কেউ নেই? এই ছেলেটাও তার চোখে ধুলা দিয়ে পালিয়েছে? এদের এত বড় কলিজা, তার অগোচরে প্রেম করে আবার ধরা পড়ে তার চোখে ধুলো দিয়ে পালায়? এই দুটোকে তো সে পরে দেখে নেবে। বিপদে পড়লে তো এই বান্ধবীর কাছেই আসতে হবে। এমনি বিপদে পড়লে পরিবার সাহায্য করলেও প্রেমের বিপদে পরিবার ঝাঁটা পেটা ছাড়া আর কিছুই দেবে না। তখন লাফাতে লাফাতে বন্ধু বান্ধবীদের দ্বারস্থ হতে হবে। ভেঙচি কাটলো দিশা। পেছনে ঘুরে তাকাতেই আঁতকে উঠল। এ কি, সায়ান এখানে এলো কোথা থেকে? কেমন রক্তচক্ষু নিয়ে তার পানে তাকিয়ে আছে। কখন এসেছে ছেলেটা? তাকে কি আবারও পাশের ছাদের ছেলেটার সাথে কথা বলতে দেখে ফেলেছে? এমনি ছেলেদের সাথে কথা বলা নিয়েই তাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। এখন আবার যদি নতুন কোনো ছেলের সাথে কথা বলতে দেখে ফেলে তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও দিশা তারই বোনের প্রেমিকের সাথে কথা বলছিল, কিন্তু এই কথা বোঝানোর আগেই তো এই বান্দা ফোঁস করে উঠবে। তাছাড়া সামিরা প্রেম করছে, তার প্রেমিক আছে, এ কথা শুনলে যদি সায়ান রেগে যায়, সামিরার ওপরে চড়াও হয়ে বাসায় ঝামেলা করে, সামিরাকে মারধর করে, অধিকাংশ পরিবারের বড় ভাইরা তো এমনই হয়। সামিরা হয়তো তাকে তার প্রেম সম্পর্কে জানায়নি, তাতে কি হয়েছে? তাই বলি কি সে সামিরার এত বড় সর্বনাশ করবে নাকি? কখনো না। তার থেকে এখান থেকে পালানো শ্রেয়। মাফ পরে ছেড়ে নেওয়া যাবে, আপাতত নিজের প্রাণ নিয়ে পালাতে পারলেই হলো। দিশা ঢোক গিলল, আমতা আমতা করে বলল। কথাটা বলে দিশা সম্মুখ পানে হাত বাড়াতেই তার হাত চেপে ধরল সায়ান। এক ঝটকায় নিয়ে এলো নিজের কাছে। হাত বাড়িয়ে শক্ত করে চেপে ধরল মেয়েটার নরম সুডৌল কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে। দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? ছেলেদের সাথে কথা না বলে থাকতে পারিস না? ছেলেদের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে? আমাকে না জ্বালিয়ে শান্তি হয় না তোর? দিশা শিউরে উঠল সায়ানের এহেন স্পর্শে। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল অসম্ভব গতিতে। হৃদয়ে জাগ্রত হলো অদ্ভুত এক অনুভূতি। হাঁসফাঁস করে উঠল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, দেখুন, আপনি ভুল করছেন। আমি আসলে... এইটুকু বলে থামতে হলো দিশাকে। ক্রোধে দিশেহারা হয়ে সায়ান নিজের ওষ্ঠধারা চেপে ধরল দিশার কোমল ওষ্ঠজোড়া। রোধ করল দিশার কণ্ঠ নিঃসৃত বাক্যকে। দিশা হক চকালো, বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ জাগ্রত হলো, যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উড়াল দিল মেয়েটার বক্ষ জুড়ে। এই কেমন অনুভূতি, হে কেমন ভালো লাগা! তবে মস্তিষ্ক তার এই অনুভূতির সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো। সে আদেশ দিল সায়ানকে ঠেলে দূরে সরিয়ে দিতে, কিন্তু হৃদয়ের সাথে পেরে উঠল না। সে যে ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। সায় জানিয়ে দিয়েছে সায়ানের কার্যক্রমে, ভুলে বসেছে তারা এই মুহূর্তে ছাদে রয়েছে। দিশা নিস্তেজ হয়ে পড়ল ধীরে ধীরে, ঘোরের মধ্যে পতিত হলো যেন মুহূর্তে। এভাবে দুজন কতক্ষণ ছিল জানা নেই, তবে দিশার ঘোর কাটল ওর ওষ্ঠে সায়ানের জোরালো কামড়ে। নিজের ক্রোধ সামলে না দিতে পেরে শেষ পর্যন্ত ছেলেটা দিশার ওষ্ঠে কামড়েই দিল। এমনি শরীরের নরম স্থান ওষ্ঠ, হালকা ব্যথা লাগলেও ফুলে ফেঁপে ওঠে। সেখানে সায়ানের এই জোরালো কামড়ের তীব্রতা সহ্য করতে পারল না দিশা। ছটফটিয়ে উঠল মেয়েটা, দুই হাত তুলে রাখলো সায়ানের বক্ষে, ঠেলে সরিয়ে দিতে চাইল নিজের থেকে।
কিন্তু পারল না। এত বড় এক শক্তপোক্ত পুরুষের সাথে তার মতো এক চুনোপুটির ন্যায় নারীর শক্তিতে পারা কি সম্ভব নাকি? সায়ান সময় নিয়ে আরও কয়েকটা কামড় বসালো তিশার ওষ্ঠে, অতঃপর নিজেই সরে গেল। হাত উঁচিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ওষ্ঠ মুছতে মুছতে বলল, এই শাস্তির কথা স্মরণে থাকলে আর দ্বিতীয়বার অন্য পুরুষের সাথে কথা বলার দুঃসাহস করবে না। তিশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সায়ানের পানে। ওষ্ঠ কেটে তার রক্ত ঝরছে, কিছুটা ফুলেও উঠেছে ইতোমধ্যে, জ্বলছেও ভীষণ। তিশা হঠাৎ করেই ডুকরে কেঁদে উঠল, কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য বর্বর লোক। এটা কি করলেন আপনি? আমার ঠোঁট জ্বলছে ভীষণ। সায়ান চমকালো। ক্রোধের বশে এতক্ষণ সে কী করেছে মস্তিষ্ক তা ততটা ধারণ করতে সক্ষম হয়নি। সায়ান এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। মেয়েটার ওষ্ঠের করুণ অবস্থা দেখে হৃদয় ভারী হলো তার। ক্রোধের বশে কী করে ফেললো সে? ও যে কথায় আছে না, ক্রোধ এবং ঘূর্ণিঝড় অনেকটা একই, শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। সায়ানও এখন বুঝতে পারছে কত বড় ভুল সে করে ফেলেছে। মেয়েটাকে এভাবে শাস্তি দেওয়া ঠিক হয়নি। নিশ্চয়ই মেয়েটা ব্যথা পেয়েছে ভীষণ। তিশার প্রতিটি কান্নার ধ্বনি তীব্র বেগে আঘাত করছে সায়ানের বক্ষে। অস্থির হলো ছেলেটা। তিশার পানে এগিয়ে বলল, সরি দিশু, আমি বুঝতে পারিনি। আসলে তোমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। এমনি কাল থেকে তোমার উপর রেগে একটু দূরে ছিলাম, কিন্তু মন যে দূরে সরে থাকতে নারাজ, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম। আর এসে দেখি তুমি পাশের ছাদের একটা ছেলের সাথে কথা বলছো। সব মিলিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। থামলো সায়ান। হাত বাড়িয়ে যত্ন নিয়ে তিশার চোখের পানি মুছে দিতে শুরু করলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি লক্ষ্মীটি, এভাবে কাঁদে না। তুমি কাঁদলে আমারও যে কষ্ট হয়। তিশা কান্না থামালো, শীতল দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। সে হয়তো জানে সব, তবুও সায়ানের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করলো, আমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আপনার সহ্য কেন হয় না? আর কেনই বা আমার থেকে দূরত্ব আপনার মন মেনে নিতে চায় না?